শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুধী সভ্য মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্যই হলো থিয়েটারে বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে বর্তমান থিয়েটার কর্মীদের মধ্যে ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনার মুক্ত আলোচনা করব। আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে এই সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় দর্শক, স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অভিজ্ঞ অভিনেতা, নাট্যকার, নির্দেশক। আপনারা ওনাকে অনেকেই চিনেন, অ্যাবাগারের দলপ্রধান শামসুল কবির লিটন। লিটন ভাই, মঞ্চালোকে স্বাগত। অভিনন্দন তোমার। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা লিটন ভাই, আমরা মানে দর্শকের জন্য কিংবা আমার জন্য, আমারও অনেক কিছু আপনার সম্বন্ধে জানা হয়নি। সেটা হচ্ছে যে কি থিয়েটারটা আপনার কখন থেকে শুরু করলেন? থিয়েটারটা কখন থেকে শুরু করলাম ব্যাপারটা এরকম না। নাটকটা, থিয়েটার আমি জানতাম না। আমি আসলে খুব ছোটবেলায় যখন ক্লাস 2-3-তে পড়ি, তখন আমাদের গ্রামে নাটক হতো, বাৎসরিক নাটক। শীতকালে বিভিন্ন ক্লাস থেকে আমার বড় ভাইরা অভিনয় করতেন, আমরা দেখতে যেতাম। ওই নাটক দেখতে দেখতে আসলে নাটকের প্রতি ভালোবাসা, এক ধরনের এডিকশন আমার মধ্যে এসে গেছে নাটক সম্পর্কে। বড় হতে হতে আমি যখন আসলে এইচএসসি পাশ করি চট্টগ্রামে আসার পরে, তখন আমি থিয়েটার এই শব্দটা আমার কানে আসে। তখন তির্যক নাট্যগোষ্ঠী একটা বিজ্ঞপ্তি ছাড়ে, নতুন নাট্যকর্মী নেবে এই উদ্দেশ্যে। তখন সেখানে আমি ইন্টারভিউ দিই, টিকে যাই। টেকেটা তখন খুব একটা জটিল বিষয় না। আসলে আসলে ব্যাপারটা এরকম ছিল যে যারা থিয়েটার করতে আগ্রহী তারা সবাই আসলে করতে পারতো, ওদেরকে নেওয়া হতো। ওইভাবে আসলে আমার থিয়েটারটা শুরু 1988-র দিকে তির্যক নাট্যগোষ্ঠীতে আমার থিয়েটারের যাত্রা। আসলে কিন্তু আমি বড় হয়েছি গ্রামে। ওই ছোটবেলায় আমি নাটক দেখতে দেখতেই আসলে থিয়েটারে এসে যাই। তির্যক আমার আতুর ঘর। তখন কি, যখন আপনি থিয়েটারে জয়েন করেন, তখন কি আপনি মানে বিবাহিত নাকি অবিবাহিত? না না, আমি তখন সদ্য এইচএসসি পাশ করা স্টুডেন্ট। আমি স্টুডেন্ট তখন। আমি আচ্ছা, থিয়েটারে ওই সময়ে আপনার এরকম কোনো স্মৃতি আছে যেটা এখন আপনাকে আপ্লুত করে? হ্যাঁ, অনেকগুলি স্মৃতি আছে। আমি যখন তির্যকে জয়েন করি, তখন আসলে তির্যকের খুব মানে বাংলাদেশের খুব বড় দলগুলির মধ্যে একটা, চট্টগ্রামে তো বটেই। তখন তির্যকে যখন নাটক হতো, আমি আসলে বিস্মিত হতাম এবং আমি খুব মানে আত্মবিশ্বাসী মানুষ, আমি খুব কনফিডেন্ট মানুষ ছিলাম। আমি ওই নাটকগুলি একটাতে যেগুলি চলতো তখন, আমি একটা তো ওখানে অভিনয় করতাম না, নতুন। কিন্তু আমি দেখলে মনে হতো যে এই সব ক্যারেক্টার আমি করতে পারবো। একবার আমাদের একটা নাটক সহজ সরল পথ, যে ওলে সোয়েঙ্কার নাটক ছিল, ইংলিশ থেকে এটা বাংলা করা হয়েছে। ডক্টর জামিল আহমেদ
এবং ওনার স্ত্রী, আমার যতটুকু মনে পড়ে এটা অনুবাদ করেছে বা রূপান্তর করেছে, তির্যক সে নাটকটা ধরেছে এবং নির্দেশক ছিলেন কিন্তু জামিল আহমেদ। তো উনি অনেক বড় নির্দেশক, এখন আনপ্যারালাল বাংলাদেশে। আসলে বাংলাদেশের থিয়েটারটাকে এক ধরনের স্মার্টনেস যেটা বলি আমরা, এটা আই থিঙ্ক আমার মনে হয় এটা জামিল আহমেদ সহ তখনকার এনএসডি থেকে যারা এসেছেন, এনারা একটা পরিবর্তন এনেছিলেন থিয়েটারের মধ্যে, একটা বিপ্লব ঘটিয়েছিলেন, একটা স্মার্টনেস নিয়ে এসেছিলেন। তো ওই নাটকে অভিনয় করার আগে আমাদের প্রশিক্ষণ হচ্ছে। তো তির্যকের এক নাট্যকর্মী, নাম না বলে আসতে সময় মতো আসতে পারেন। জামিল স্যারের কোনো ছাড় ছিল না। তো 9টায় টাইম ছিল, আমাদের ওই নাট্যকর্মীটা আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। এনিহাউ ডিরেক্টরকে ইনফর্ম করা হলো যে লেট কামারটা এসছেন। তো উনি সামহাও 1 ঘন্টা পরে আমাদেরকে একটা ব্রেক দিয়েছেন। তখন যিনি লেট করেছেন তাকে নিয়ে আসা হলো সামনে। তো জামিল আহমেদ প্রশ্ন করলেন, কি সমস্যা? আমাদের ওই নাট্যকর্মী, বেচারা নাট্যকর্মী বললো যে স্যার আমার ডায়রিয়া হয়েছে। ফার্দার প্রশ্ন করলেন, কার? স্যার আমার মার। কার বললেন? স্যার না স্যার আমার। আমরা সবাই দৃশ্যটা দেখছিলাম, কিন্তু এই দৃশ্য দেখে আমরা কেউ হাসছিলাম না। ওর সাথে সাথে আমরাও খুবই ভীত সন্ত্রস্ত ছিলাম। এনিহাউ যাক, তাকে নেওয়া হলো। এবার প্রশিক্ষণ শুরু হয়ে গেল। আবার প্রশিক্ষণ শুরু হওয়ার পরে দুপুর অবধি হওয়ার পরে আবার একটা বিরতি দেওয়া হলো। বিরতির সময়ে আমাদের আরেকজন নাট্যকর্মী ওই ওয়াশরুমে গেছে। তো আসলে প্রশিক্ষণটা মানে খুবই পরিশ্রমী কাজ ছিল। তো ওয়াশরুমে যাওয়ার পরে সে আসলে ওখানে ফ্লোরের মধ্যে দেয়ালে হেলান দিয়ে সে আসলে তার ভাবনাটা ভাবছে আর কি। সেও খুব ভীত ছিল এবং সেখানে সে আসলে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। যখন আবার মানে ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছে আমাদের শিল্পকলা। আবার যখন প্রশিক্ষণ শুরু হলো, আমরা ওই নাট্যকর্মীকে আর খুঁজে পাচ্ছি না। সবাই খুব তল্লাশ করছে, কোথায় গেল। কারণ শুরুতে একটা ঘটনা ঘটল। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখে যে বাথরুম বন্ধ। ওইটা নক করতে খুলছে না। পরে অনেকক্ষণ পরে সে তার সাড়া পাওয়া গেল। দেখা গেল যে সে ওখানে ঘুম থেকে উঠে দরজা খুলছে। আসলে সে এত ক্লান্ত, পরিশ্রান্ত, ভীত, সবকিছু মিলে এই ব্যাপারটা আমাকে প্রায় সময় কিন্তু এটা আমাকে তাড়িত করে, মাঝে মধ্যে আমাকে বিস্মিত করে। মানে কি ডেডিকেশন নিয়ে তখনকার নাট্যকর্মীরা, কি বিনয় নিয়ে, কি শ্রদ্ধা নিয়ে থিয়েটার করতে আসতো। এই যে একটা সুন্দর কথা বলেছেন, ডেডিকেশন। তাহলে কি বর্তমান সময়ে যারা আসছে, তরুণ যারা আসছে, তাদের মধ্যে কি আপনি সেই ডেডিকেশনটাকে দেখতে পান? না, এখানে একটা কথা আছে, তরুণ প্রজন্ম যারা আসছে আসলে আমাদের সময় একটা স্কুলিং ছিল থিয়েটারের দলগুলো। নতুন নাট্যকর্মীরা যখন আসতো তখন তাদেরকে ওয়ার্কশপ করা হতো, থিয়েটার সম্পর্কে জ্ঞান দেওয়া হতো। এটা জার্নির মধ্যে দিয়েই একজন থিয়েটার ওয়ার্কার তৈরি হতো। আসলে থিয়েটার ওয়ার্কার তৈরি হওয়াটা ইটস নট ইজি ম্যাটার, ইট টেকস লং টাইম। বাট এখন যারা আসছেন, প্রথম কথা হলো তারা আসলে কেন আসছেন এখানে। এখন যুগের যে চাহিদা, মানে যুগের যে চাকচিক্য,
এখন ছেলেমেয়েরা আসলে থিয়েটারে আসে যে থিয়েটার করতে নয়, ওরা একটা জিনিস জানে বা একটা সংবাদ ওদের কানে কোনো না কোনো ভাবে পৌঁছে গেছে যে যারা থিয়েটার করে তারা অভিনয়টা ভালো করতে পারে। ওরা আসলে আসে এখানে মিডিয়াতে কাজ করার উদ্দেশ্যে। যেহেতু ওই উদ্দেশ্যটা নিয়ে তারা আসে, তারা থিয়েটারটাকে আসলে আর ওইভাবে নিতে পারে না। সুতরাং তাদের মধ্যে ডেডিকেশন শব্দটাও খুব একটা ঢুকে না। আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমামই কিন্তু এরকম। তাদের মধ্যে দুই একজন হয়তো ডেডিকেটেড হয়ে দাঁড়ায়। আমাদের সময় যেমন একসাথে আমরা 20 জন ঢুকলাম, 20 জনের মধ্যে দেখা গেল যে 20 জনই টিকে গেছে, বা দুই একজন হয়তো চলে গেছে। কিন্তু এখনকার উদ্দেশ্যটা যেহেতু আমি মিডিয়াতে অভিনয় করবো, এখান থেকে একটু অভিনয়টা শিখে টিকে যাই আর চলে যাবো, এরকম একটা ভাবনা থাকে। এই জন্য মানে দায়বদ্ধতার যে জায়গাটা, এক্স্যাক্টলি ওই রকম দায়বদ্ধ মন মানসিকতা নিয়ে আসে না, যার ফলে ওরা এখানে খুব একটা টিকেও না। সবাই নয়, এইটুকু টিকে যায়। আর যারা আসলে থিয়েটারটাকে একটু আগে থেকে দেখলো, দুই একটা নাটক দেখলো, সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা আছে, পারিবারিক একটা শিক্ষা আছে, হ্যাঁ, ওরা শেষ পর্যন্ত ডেডিকেটেড হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ এখনকার জেনারেশন গুলি আসলে এই চিন্তায় আছে বলে আমার খুব একটা মনে হয় না। আমি এটা যারা এই জেনারেশন যারা আসছেন, আমি ওনাদেরকে আঘাত করার জন্য বলছি না, কথাটা যেটা দেখছি সেটাই বলছি, এইরকম ব্যাপার। আপনি তো নিজ দলে তো কাজ করছেন, আবার আপনি বিভিন্ন দলও কিন্তু আপনি কাজ করেন। নিজ দলের সাথে কাজ করার এবং অন্য দলের সাথে কাজ করার এই অভিজ্ঞতাটুকু আপনি যদি একটু আমাদেরকে শেয়ার করেন। একজন নাট্যকর্মী কখন অন্য দলে কাজ করতে যায়, যদি কথাটা এইভাবে ভাবি, ধরো তুমি নিজেও করো কাজ, তোমার সঙ্গে আমার অনেকগুলি কাজ আছে, মানে স্পেশালি আমরা শিল্পকলার আমাদের রেপার্টরি থেকে বেশ কিছু প্রযোজনা হয়েছে, ভালো ভালো প্রযোজনা হয়েছে, যেগুলি নির্দেশক ছিল মুস্তাফিজ শিকদার, আমরা তাকে লিটন ভাই বলে ডাকি। কিন্তু আমি যে কথাটা শুরু করেছিলাম যে আসলে একজন নাট্যকর্মী কখন অন্য দলে গিয়ে কাজ করে, নিশ্চয়ই সে নাট্যকর্মীটা একটা অবস্থানে গিয়ে পৌঁছায়, তখন অন্য দলের যারা কাজ করায়, ডিরেক্টর যারা আছে, তারা যখন ভাবে যে আমার এই নাটকটার জন্য বা এই চরিত্রটার জন্য অমুক দলের অমুককে আমার হলে ভালো হয়, তখনই ডাক পড়ে। তো অন্য দলে কাজ করতে গিয়ে যেটা হয়, আমার যেটা হয়েছে, আমি অন্যদের কথা আমি জানি, আমার সঙ্গে শেয়ার হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অন্য দলে কাজ করতে গিয়ে অন্য একটা নতুন ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করছি, নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছি, বিভিন্ন দলের বা একটা ধরো শিল্পকলার রেপার্টরি নয়, অন্য একটা দলের সবাই। তখন আসলে যত লোকের সঙ্গে নতুন নতুন লোকের সঙ্গে কাজ করবে, তত নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। এক একজনের এক ধরনের অভিজ্ঞতা, আবার কেউ খুব ইনোসেন্টও বটে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আমার কাছে। সো যখন অন্য দলে কাজ করতে যায়, আমার বরাবরই খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আমি দেখলাম যে এখানে কাজ করতে গিয়ে একজন অনভিজ্ঞ, এখনো নতুন, কিন্তু সে হঠাৎ করে আমাকে এসে বললো যে আপনার ওই সংলাপটা আমার খুব মজা লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এরকম প্রায় আমি শুনি। তখন ওই সংলাপটা সে আমার মতো করে বলার আবার চেষ্টা করে। তো আমার কাছে কিন্তু একটু মজা লাগে, চেষ্টা করে। তখন আমাকে বলে, আমার ভাইয়া হয় নাই মনে হয়। আবার বলি, এই যে ধরো একটা তার আগ্রহ, এটাও কিন্তু একটা এডুকেশন, এটা নিজেকে তৈরি করার একটা
মানে এটা পথ তার। সেকেন্ড থিং হলো যে আরেকটা মানে সুবিধাজনক ব্যাপার যেটা, সেটা হলো যে ওই ডিরেক্টর সঙ্গে যখন কাজ করতে যাই, আমি আমার দলে কাজ করি, আমি নিজে ডিরেক্টর, বা আমার দলের অন্য ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করি। যেমন আমাদের দলে ডিরেকশন দেয় সুমন টিঙ্কু। তা আমাদের কেমিস্ট্রি খুব ভালো, আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং গুলি খুব ভালো সুমনের সাথে। কিন্তু আমরা তো একই লোক সবসময়, কিন্তু আরেকজন ডিরেকশনের কাজ করতে গেলে তখন দেখা যাচ্ছে নতুন নতুন কিছু জিনিস পাওয়া যায়। হ্যাঁ, উনি আমাকে আশা করে নিয়ে গেছেন, বাট ডিরেক্টর। তা আমি সংলাপ বললাম, কিন্তু ওই ডিরেক্টরের দেখা গেল যে চিন্তা ভাবনাটা আরেক রকম। যখন আমি এটা শুনি তখন আমি ভাবি যে হ্যাঁ, ফাইন, দ্যাট ইজ বেটার, আই অ্যাকসেপ্ট দ্যাট। সেক্ষেত্রে কি দলের উপরে কোনো প্রভাব পড়ে? না না, বিশেষ করে আমাদের দল, আমি অন্য দলের কথা বলছি না, আমাদের দল ফ্রি অ্যান্ড ফেয়ার। আমরা কর্মীদেরকে বলি যেখানে কাজ করতে যাও, কাজ করতে বাধা নেই। আর এগুলি আসলে সেকেলে চিন্তা, যে তার প্রতিভাটাকে তুমি যদি বিস্তৃত করতে দাও, ওয়াইড করতে না দাও, দলে কয়টা কাজ হয়। একটা অভিনেতা দেখা গেল যে একটা নাটক কাজ করেছে, আরেকটা নাটকে সে কাজ করতে পারছে না, কারণ আরো অনেক ছেলে মেয়ে আছে, ওরাও কাজ করতে পারছে। এখন সে যখন আরেকটা সুযোগ পেল, কেন আমি তাকে বাধা দেব? তবে এটা বলা থাকে যে তুমি দলের যেন মানে কোনো ক্ষতি না হয়, দলের রিহার্সালে বা হ্যাম্পার যেন না হয়। তো আমরা এটাকে খুব পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি। তো আমাদের একটা মানে অ্যাডভাইস থাকে যে যেখানে কাজ করতে যাও, তুমি এখন যেখানে কাজ করছো তার চেয়ে উন্নত কোনো পরিবেশে গিয়ে কাজ করো। বর্তমানে কিন্তু একটা থিয়েটারের সংকট কিন্তু যাচ্ছে, আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেকগুলো দল দেখছি যে আমরা নিয়মিত প্রযোজনা করতে পারছে না। তো সেটা কি সরকারি কোনো পৃষ্ঠপোষকতার কারণেই হচ্ছে, সেটা আপনি কি মনে করেন? না মানে, এবং এখানে আরেকটু কথা বলে রাখি যে এখানে কি থিয়েটার কর্মীদের জন্য কি সরকারি কোনো পৃষ্ঠপোষকতা থাকা প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? আনডাউটেডলি থাকা তো খুবই জরুরি। তার আগে ব্যাপারটা হচ্ছে যে এই যে সংকটময় থিয়েটার নিজেই খুব সংকট। থিয়েটার জিনিসটাই সংকটের জায়গা। আসলে আমরা থিয়েটারের মধ্যে কি করি, আসলে থিয়েটারের মাধ্যমে আমরা সংকটময় জিনিসগুলিতে তুলে ধরে আসি সমাধানের জন্য। সো থিয়েটার সবসময় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো নিজেই সংকট। আসলে আমি ঠিক এভাবে বিশ্বাস করতে রাজি নই সংকটের মধ্যে থিয়েটার যাচ্ছে না। আমরা যারা থিয়েটারটা করি, আমার মনে হয় যে আমরা থিয়েটারটাকে সংকটময় করে তুলি। আসলে থিয়েটার আমার দৃষ্টিভঙ্গিতে থিয়েটার খুবই শক্তিশালী একটা মাধ্যম। তো সে তার শক্তি নিয়ে কিন্তু সামনের দিকে যেতে থাকে। সে অনেকগুলি রসদ চায়, সে অনেকগুলি উপাদান চায়, সে অনেক খাবার চায়। আমরা আসলে থিয়েটারের এই অদম্য শক্তিটাকে স্পর্শ করতে পারছি কিনা, এটা একটা ভাবনার বিষয়। যদি তার ডিমান্ডটা, থিয়েটারের যে ডিমান্ড আছে, এটা যদি আমরা আসলে ফুলফিল করতে না পারি, যোগান দিতে না পারি, তখনই আসলে থিয়েটারটা মুখ থুবড়ে পড়ে। সো যারা থিয়েটারটাকে লিড করে, আসলে দলপ্রধান যারা আছেন, ডিরেক্টর যারা আছেন, দলের সিনিয়র নাট্যকর্মী যারা আছেন, এরা আসলে থিয়েটারটাকে আমার মনে হয় সেভাবেই যদি নিয়ে যায়, এটা সংকটের মধ্যে যাওয়ার কোনো বিষয় আমি মনে করি, আমি বিশ্বাস করি না। এটা সংকট সবসময় থাকবে, এর মধ্যে দিয়ে যেতে হবে। বুঝতে হবে আমাকে থিয়েটারের জন্য এই জিনিসগুলি দরকার, সেটাই ডেডিকেশন। আমি সেই জিনিসগুলি যোগান দিতে পারছি কি, যদি যোগান দেওয়া যায় তাহলে থিয়েটার সংকটের কিছু নেই। মানে যোগান দিতে পারলে থিয়েটারটা সুন্দরভাবে যাবে, এটা আমি মনে করি। এটাই আমার মতে, এটাই ডেডিকেশন। আমি এক পায়ে দিকে রাখবো, অবসরে গিয়ে থিয়েটার করব। হ্যাঁ, না আমি চাইলেই পারি। ধরো আমি যদি আমার কথা বলি,
এখানে একটা ধরো নেগেটিভ শব্দটা শুনতে একটু খারাপ লাগে। থিয়েটার করতে হলে তোমাকে লোভহীন হতে হবে। কিরকম? তুমি যখন দেখবা তুমি ভালো রুজি করছো না, তোমার রুজি রোজগার জায়গাটা বেশ সাউন্ড হয়ে দাঁড়িয়েছে, তোমার টাকা আসছে, এ আসছে, সে আসছে, তখন তোমার কাছে থিয়েটারের চাইতে ওই রোজগারটা তোমার অনেক বেশি প্রাধান্য পেয়ে যায়। এখন আবার যদি তুমি এইভাবে মনোবৃত্তি পোষণ করো যে আমি যেটা করি, আমি 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 সকালবেলা, তুমি জানো, তোমরা সবাই জানো, আমি সকালবেলা শিক্ষক, দেন আমি 10টার পর থেকে 3টা, 3:30 পর্যন্ত আমি ব্যবসায়ী, দেন আমি বাসায় এসে যাই, আমি একটু ধরো টুকটাক পেপার পড়ে আমি সন্ধ্যার পরটা আমি আমার রিহার্সাল থাক বা না থাক, আমি কিন্তু মানে আই এম প্র্যাকটিস, আমি এটা অভ্যস্ত হয়ে গেছি, চর্চিত হয়ে গেছে, আমার মানসিক এনভায়রনমেন্টটা ওটা থিয়েটারেই ঢুকে যায়। এবং আমি ওই সময় আসলে রুজি রোজগারের কোনো চিন্তা ভাবনা আর করিনি, আমি টাইমগুলিকে ওইভাবে ভাগ করে নিয়েছি। এই সন্ধ্যার পর আমি সবসময় থিয়েটার নিয়ে থাকবো, থিয়েটার ভাবনা নিয়ে থাকবো। আমি যদি আড্ডাও মারি, যে আজকে আমরা আড্ডা মারছি, থিয়েটার নিয়ে কথা বলছি, এই সময় আমি রুজি রোজগারের কথা ভাবতে পারি। আমি যেহেতু টিচার, আমি টিউশন করতে পারি, আমি ছাত্রদেরকে পড়াতে পারি, পড়াচ্ছি সবাই, আমি করছি না, কারণ আমার ভাবনাটা হলো থিয়েটারেই শিখিয়েছি আমাকে, মানে বাঁচার জন্য, জীবন চলার জন্য আসলে এত টাকা দরকার নেই। আচ্ছা, থিয়েটারটা একাল এবং সেকালের বিবর্তনটা আপনার কাছে কি এরকম মনে হয়? আমি একালের থিয়েটার ওয়ার্ক, সেকালটা আমি দেখিনি। আমি যবে থেকে থিয়েটার করি, আমি এখনো মনে করি যে একালে আমি থিয়েটার ওয়ার্ক, তাহলে সেকাল কোনটা? সেখানে হলে তাহলে আমার জন্মের আগে যেটা ছিল বা আমি ছোট যখন ছিলাম সেটাও সেকাল কিনা আমি জানি না। আমি ভাবি যে যখন থেকে আমি থিয়েটার বোঝা শুরু করেছি বা দেখা শুরু করেছি, তখন থেকে আজ পর্যন্ত আমি এই কাল মনে করি। এবার সেকালটা তাহলে আমি দেখি না, যেহেতু তাহলে আমাকে লেখাপড়া করতে হয়েছে, সেকালটা কেমন ছিল। শেষ সময়ের দাবি অনুযায়ী সেকালের লোকগুলি থিয়েটারটাকে যেভাবে তারা চর্চা করেছেন, ভালো, সেকালের জন্য সেটা আধুনিক, তাদেরকে আমি মানে শ্রদ্ধা ভরে স্মরণ করি, শ্রদ্ধা করি। তারা সেকাল থেকে অগ্রসর করে দিয়েছে বলে, যে পথটা তৈরি করে দিয়েছে আমাদেরকে, আমরা এই কালে এসে গেছি। তো এদেশে একটা কথা আছে, ধরো এটা আমি আমার একটা নাটকে কথাটা বলেছিলাম যে এদেশে মানুষগুলি আসলে বিচিত্র ধরনের। এদেশে যত না বিজ্ঞান এসেছে তার সাথে যন্ত্র বেশি এসেছে। বিজ্ঞানটা আসলে যন্ত্র এসছে, বিজ্ঞানটা আসে, বিজ্ঞান মনস্ক হয়ে উঠে না মানুষ। এখন বিজ্ঞানের যুগ, ডিজিটাল ওয়ার্ল্ড, গ্লোবাল ওয়ার্ল্ড। সেকালে যারা থিয়েটার করতেন তারা আমেরিকাতে কি থিয়েটার হচ্ছে তারা দেখতে পেতেন না। কোনো এক কালে কোনো এক পত্রিকা হয়তো পড়েছেন, লন্ডনে কি হচ্ছে তারা জানতেন না, ইতিহাস পড়েছেন। আর এই কালে এসে বিজ্ঞানের বদৌলতে আমরা এই 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 যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ন্যাচারালি। তাহলে সেকালের থিয়েটারটা ভিত্তি, ওই যে বললাম থিয়েটারের একটা নিজস্ব শক্তি আছে, সেই শক্তি দিয়ে সে অগ্রসর হতে থাকে। এই শক্তি যখন সামনের দিকে যেতে থাকবে, বিজ্ঞান তার সঙ্গে যুক্ত হতে থাকবে। সুতরাং একালের থিয়েটারের মধ্যে সেকালের থিয়েটার থেকে নিশ্চিতভাবে অনেক বিবর্তন বা অনেক পরিবর্তন, অনেক আধুনিক চিন্তা ভাবনা যোগ হয়ে গেছে। তাহলে বিজ্ঞানের মানে বিবর্তন বলেন আর ডিজিটাল বিবর্তন বলেন, সেই জায়গা থেকে এসে যে কি আমরা থিয়েটারটাকে কি আসলেই সমৃদ্ধ করতে পেরেছি এই সময় এসে?
এটা ব্যক্তির উপর নির্ভর করে, ব্যক্তির চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আসলে আমি থিয়েটারটাকে, আমি যেহেতু একটা কথা তোমাকে আমি বলি, তোমাকে সময়কে টাচ করতে জানতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে যেতে হবে। সময় আমাকে কি বলে, এখন সময় যাচ্ছে, সময় মানে বিজ্ঞান যাচ্ছে, বিজ্ঞানের সময় যাচ্ছে, কিন্তু আমি তাকে টাচ করছি না, তাহলে তো আমি সেকেলে থেকে যাব। এখন আমার সঙ্গে হয়তো কেউ একমত হবে না, ধরো এটা আমার ব্যক্তিগত চিন্তা। রবীন্দ্রনাথের নাটক হচ্ছে, রবীন্দ্রনাথ তখনকার লোক, এখনকার লোক। রবীন্দ্রনাথের লেখনী উনি আবার ভবিষ্যতের লোক। তাহলে আমি 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 লিটন যদি এখন রবীন্দ্রনাথের একটা নাটক করতে যাই, অভিনয় করি বা নির্দেশনা দিই, যাই দিই না কেন, আমি কিন্তু রবীন্দ্রনাথের ওই নাটকটাতে প্রযুক্তি ব্যবহার করে করতে চেষ্টা করি। এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তা। কেন হয় না, আমি কেন প্রযুক্তি ব্যবহার করি? উনি তো ভবিষ্যতেরও, উনি তো বর্তমানে বটেই। এখন সেকালের যারা বিজ্ঞরা আছেন তারা হয়তো এটাতে একমত নাও হতে পারে, না হতে পারে, তা ওনাদের ব্যাপার। আমি সেটাকে অসম্মান করছি না, কিন্তু এটা আমার চিন্তার জায়গা, আমার ভাবনার জায়গা। নাহলে আমি তো সময়কে টাচ করতে পারলাম না, স্পর্শ করতে পারলাম না। আসলে এইভাবে আপনার সাথে যে আজকে আড্ডাটা, এটা দিনের পর দিন শেষ করতে পারবো না আমরা। আসলে আপনার সাথে যে আড্ডা, এটা তো আমাদের আজকের এই মঞ্চালোকে শুধু সে আড্ডা না, আমরা এমনিতেই ব্যক্তিগতভাবে যখন আড্ডায় বসি তখন কিন্তু আমাদের সময় যে কখন চলে যায় আমরা কিন্তু আসলে বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরাও প্রায় সময়ের কাছাকাছি চলে এসেছি। আমরা হয়তো বা আবার কখনো হয়তো আপনাকে নিয়ে আবার আড্ডায় বসবো। তো আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার দলের কোনো নতুন কোনো প্রযোজনা কি এই মুহূর্তে কি আপনি আপনার হাতে নিয়েছেন কিনা, অথবা কোনো আগামীতে শো আছে কিনা? হ্যাঁ, আমরা তো বিগত বেশ কয়েক বছর ধরেই আমাদের দলের যে জন্মদিন 1 জানুয়ারি, আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে আমাদের জন্মদিনে একটা একটা নতুন নাটক আমরা উপহার দিচ্ছি। সেটা তুমি জানো, দেখো। এবারও আমরা আমাদের জন্মদিনে নতুন একটা প্রযোজনা নিয়ে এসছিলাম, সেটা হলো যে মহাবীর বিক্রম। আমাদের দলের নাট্যকর্মী, নাট্যকার, তুখোর অভিনেতা সুমন টিঙ্কু, জানো খুব ভালো করে। আমাদের দলের বেশিরভাগ নাটকগুলি, বেশিরভাগ না, অলমোস্ট সব নাটকই আসলে তার লেখা। এখন তার নির্দেশনা, আমার নির্দেশনায় চলে নাটকই। মহাবীর বিক্রম তার লেখা, তার নির্দেশন। এটা 1 জানুয়ারিতে আমরা করার কথা ছিল, কিন্তু দেশের তখনকার পরিস্থিতির কারণে আসলে তখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে আমরা আসলে তার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমরা এটা আমাদের ওই অনুষ্ঠানটা আমরা স্থগিত করেছি, এবং সেটা শুরু হচ্ছে এই এপ্রিলের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। তুমি এবং তোমার দলের এই সুযোগে আমি দাওয়াতটা দিয়ে দিলাম। তুমি এখন তোমার দলের সবাইকে সেই উৎসবে, এটা আমাদের দায়িত্ব, উৎসবে আমন্ত্রণ, নিমন্ত্রণ সবকিছু। লিটন ভাই, আপনার কোনো প্রিয় নাটকের একটু সংলাপ শুনতে চাই। আমার আসলে সবগুলো নাটক যেটা খুব ভালো লাগে আপনার এখনো পর্যন্ত, আপনার মানে আপনি এখনো মনের অজান্তে গুনগুন করে সংলাপগুলো এখনো বলেন, সেরকম একটা নাটকের সংলাপ যদি আমাদেরকে এবং দর্শককে যদি আপনি একটু শোনান। আমি ধরো দলে তো অভিনয় খুব একটা করি না, কম করি। আমার দলের নতুন ছেলে পেলে যারা আছে ওদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি, সুমন বা আমাদের রহিমা খাতুন লুনা, আমরা সিনিয়ররা কম করি। লুনাকে করতে হয় যেহেতু দাবি থাকে, সুমন আর আমি কম করি। তবে আমরা গত বছর একটা প্রযোজনা নামিয়েছি, সুমনের লেখা ফায়ার। নাটকটা আসলে পুরোটা ইংলিশে, মৌলিক নাটক, বাংলাদেশের প্রথম, মানে আমি জানি না, আমার মনে হয় না, আমি যতদূর খবর নিয়েছি, এতে বাংলাদেশের প্রথম মৌলিক
নাটক ইংলিশে আমরা বুঝি ইটস এক্সপেরিমেন্ট আসলে এটা অন্য কিছু দেখেছি না। দেখেছো নিশ্চয়। এই মুহূর্তে মানে এটা তো আমি জানতাম না, এই মুহূর্তে সংলাপ মনে আছে কিনা আমি জানি না, অনেকদিন ধরে স্টেজে উঠি নাই। সেখান থেকে আমি 2-3টা লাইন বলতে পারি। ম্যাম, after seeing the books on nature in my bookshelf, you are asking whether do I love nature? Yeah, I do. And I try to develop my knowledge on nature, its existence, growth, surroundings, almost everything. I realize nature itself is a protector of itself. But men want to destroy by rooting them out. Some of them are survived by their power of existence. Survival of the fittest. So, the fittest one will be survived. Don't worry. চমৎকার। ধন্যবাদ। আচ্ছা লিটন ভাই, হ্যাঁ বলো। মঞ্চালকের সম্বন্ধে যদি কিছু আপনার বলার থাকে তাহলে একটু যদি বলতেন। মঞ্চালোকে গুড স্টেপ। আমি তো এটা ভাবিনি, তুমি ভেবেছ। সো ইউ আর ব্লেসড, কংগ্রেচুলেশন টু ইউ। এবং আই থিঙ্ক ইজ ভেরি এসেন্সিয়াল what kind of step you take, you should carry on. আমি আসলে তোমার সঙ্গে আড্ডায় বসে কথা বলে আমার ভালো লেগেছে। মঞ্চালক সামনের দিকে যাক। আমি তো ছোট নাট্যকর্মী, আমাদের অনেক লিজেন্ড আছে, যাদের অনেক অবদান আছে, এদেরকে নিয়ে আড্ডায় মাতো। আমি বিশ্বাস করি মঞ্চালক এক সময় এমন একটা অবস্থানে দাঁড়াবে, তুমি হয়তো এই আয়োজনের জন্য প্রশংসিত হবে, শ্রদ্ধাভাজন হয়ে দাঁড়াবে। আই অ্যাপ্রিশিয়েট ইউ। মঞ্চালক সামনের দিকে যাক, আমি তার মঞ্চালকের মঙ্গল কামনা। অসংখ্য ধন্যবাদ লিটন ভাই, আপনাকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের সাথে আড্ডায় যোগ হতে দেখলেন অসম্ভব আমার প্রিয় মানুষ, অভিনেতা, নির্দেশক, নাট্যকার শামসুল কবির লিটন। আমরা লিটন ভাইকে আরো অনেকবার চাইবো সেই মঞ্চালকে আমাদেরকে সময় দিবে, সে প্রত্যাশা রাখছি। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।